হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এইচএসসি 25 ব্যাচের তোমরা যারা অ্যাডমিশন দিবা সামনে তাদের নিয়ে। আমি সাইফ, এইচএসসি 24 ব্যাচের একজন শিক্ষার্থী। আমি অ্যাডমিশন জার্নি পার করছি বেশি দিন হয়নি। আমি আমার নিজের অ্যাডমিশন জার্নিতে যে বিষয়গুলো শিখতে পারছি, যে ভুলগুলো আমি করছি তা থেকে শিক্ষা নিয়ে এবং আমি যেই ট্রিক্সগুলো ফলো করার ফলে আমার নিজের অ্যাডমিশন জার্নিতে লাভবান হয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি একজন বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা প্রপার গাইডলাইন, তোমাদের নিজেদের অ্যাডমিশন জার্নি কিভাবে পালন করা উচিত, তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিশন জার্নিতে বেস্ট আউটপুট পেতে পারবে, আজকে মূলত তা নিয়ে একটা ছোট্ট আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই তোমাদের গাইডলাইনকে আমি দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে যা যা করতে হবে, অর্থাৎ যেই কাজগুলা তোমার অ্যাডমিশন জার্নিতে মাস্ট করাই লাগবে, এবং আরেকটা হচ্ছে যা করা যাবে না, যেই কাজগুলা করলে তুমি তোমার জার্নিতে অন্যদের থেকে পিছিয়ে পড়বা। তো প্রথমে কথা বলি যা যা করতে হবে। ফার্স্টলি, তোমার নিজের গোল সিলেক্ট করতে হবে যে তুমি কোন লাইনে পড়তে চাও। তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়বা, ভার্সিটি পড়বা নাকি মেডিকেল? সেই অনুযায়ী তোমার একটা গোল সিলেক্ট করতে হবে, এবং এই গোল সিলেক্ট করার পরে তোমার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে যেখান থেকে তুমি মূলত তোমার ক্লাসগুলো করবা। অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ারিং কোচিং, ভার্সিটি পড়লে ভার্সিটি, কিংবা মেডিকেলের পড়লে তুমি মেডিকেলের কোচিং করবা। সেটা তোমার প্রথমে ইনশিওর করতে হবে যে তুমি কোথা থেকে তোমার ক্লাসগুলো করবা অথবা তুমি কোথায় পরীক্ষা দিবা। দেন তুমি যখন একটা সাবজেক্টের বা একটা টপিকের উপরে ক্লাস করবা তখন তারপর তোমার সেটা নিয়ে শর্ট নোটস বানাইতে হবে। অ্যাডমিশন লাইফে কিন্তু আমাদের এইচএসসির মতো এক একটা চ্যাপ্টারের উপরে 20, 25, 30 পেজের নোট বানাইলে হবে না। অ্যাডমিশন জার্নিটা হচ্ছে মূলত কে কত কম সময়ের মধ্যে কত বেশি কাজ করতে পারে। তুমি যদি কম সময়ের মধ্যে বেশি আউটপুট পাও তাহলে তুমি অন্যদের থেকে আগায় থাকবা। তো সেই ক্ষেত্রে শর্ট নোটটা একটা ভালোভাবে কাজে দেবে, কারণ যখন তুমি দেখবা তোমার এক একটা চ্যাপ্টারের উপরে 20, 25, 30 পেজের নোট, সেক্ষেত্রে তোমার অ্যাডমিশন জার্নি শেষে তুমি দেখবা তোমার টোটাল 20 থেকে 25টা খাতা হয়ে গেছে। এখন তুমি ইমাজিন করো একটা সিচুয়েশন, তুমি বুয়েটের এক্সাম দিবা, এক রাতে তুমি 20 থেকে 25টা পেজ কখনোই কভার করতে পারবে না। তাই তোমার চেষ্টা করতে হবে যত কম্প্যাক্ট ভাবে বিষয়গুলোকে আনা যায়। অর্থাৎ তুমি তোমার প্রিপারেশনকে যত কম্প্যাক্ট ভাবে উপস্থাপন করে রিভিশন দিতে পারবা। এক্সামের আগের রাতে রিভিশন কিন্তু মেইন ভাই। এক্সামের আগের রাতে যে যত ভালো করবে সে সে তার মেইন পরীক্ষাও তত বেশি ভালো করতে পারবে। অর্থাৎ এক্সামের আগের রাতে তোমার সর্বোচ্চ আউটপুট পাওয়ার জন্য এই শর্ট নোটের কোনো বিকল্প নেই। শর্টলি তুমি জাস্ট ধরো 5-6 পেজের মধ্যে একটা চ্যাপ্টারকে নিয়ে আসার চেষ্টা করবা, মেইন সূত্রগুলো লিখবা, মেইন লাইনগুলো লিখবা, মেইন ডেফিনেশনগুলো শিখবা। এই হচ্ছে শর্ট নোটের কনসেপ্ট। এরপরে কিউবি সলভ, কোয়েশ্চেন ব্যাংকের সাথে আশা করি তোমরা সবাই পরিচিত। একটা চ্যাপ্টার শেষ করার পরে যদি তুমি তার কোয়েশ্চেন ব্যাংক সলভ না করো তাহলে তুমি জানতে পারবা না কখনোই যে বিগত 10-15 বছরে এই চ্যাপ্টার থেকে কিরকম কোয়েশ্চেন আসে, কোন কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে তুমি ধারণা তখনই পাবা যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ফলে কি হবে, তোমার ভিতরের কনফিডেন্স বাড়বে। তখন এই চ্যাপ্টার থেকে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসলে তুমি সেটা সলভ করতে পারবা। এটা আমার একটা ভুল ছিল, আমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করার উপরে অত বেশি একটা গুরুত্ব দিইনি। এটা আমি চাই তোমরা যাতে না করো। দেন এক্সাম, একটা চ্যাপ্টারে তুমি থিওরি পড়লা, কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা, এবার তোমার এই চ্যাপ্টারের উপরে একটা এক্সাম দিতে হবে। এক্সাম দিলে তুমি ঠিক কোন কোন জায়গায় তোমার এখনো ল্যাকিংস আছে সেগুলা বুঝতে পারবা, এবং সেই ল্যাকিংস গুলো ঠিক করার জন্য তুমি প্রপার টাইম গেইন করতে পারবা। ধরো তুমি একটা চ্যাপ্টার পড়লা, এটার উপরে এক্সাম দিলা না, তবে ঠিকই তুমি যখন বিভিন্ন ভার্সিটির মডেল টেস্ট দিচ্ছ তখন দেখতেছো এই চ্যাপ্টার থেকে তুমি ওই পার্টটা পারতেছো না, তখন তুমি এটা কভার করার প্রপার টাইম পাবা না। তাই এক্সাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখন তুমি এক্সাম অনলাইনে দিবা নাকি অফলাইনে কোনো এক্সাম সেন্টারে দিবা, এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। প্ল্যাটফর্ম যখন তুমি সিলেক্ট করে ফেলছো, প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনলাইন কিংবা অফলাইনে এক্সাম দেওয়ার সিস্টেম থাকে, সেই সিস্টেম চেইনের মধ্যে অটোমেটিক তুমি পড়ে যাবা। সো এক্সাম ইনশিওর করবা। দেন ফিক্সড গোলস। ফিক্সড গোল বলতে ভাই আপনি কি বুঝান? ফিক্সড গোলস হচ্ছে তোমার নির্দিষ্ট সময় একটা গোল সিলেক্ট করা। ধরো 1 উইকের টাইম লাইনে, ধরো তোমার অ্যাডমিশনের, আমি যেই টাইমে তোমার ভিডিওটা বানাচ্ছি 11ই সেপ্টেম্বর, এখন থেকে যদি তুমি অক্টোবর এবং নভেম্বর 2 মাসও ধরি তাও তোমার প্রায় 80 দিনের মতো সময় আছে। এই 80 দিনকে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে তোমার আসে হচ্ছে 11 দশমিক সামথিং, ধরি তোমার 12 সপ্তাহের মতো আছে সিলেবাস শেষ করার জন্য। ডিসেম্বর মাসটা আমি পুরো খালি রাখছি যাতে তোমরা বেশি বেশি করে এক্সাম দিয়ে নিজেদের টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে পারো। তো যদি তোমার 12 সপ্তাহের মধ্যে সিলেবাস শেষ করা লাগে তাহলে ওই অনুযায়ী তুমি তোমার প্ল্যানিং সাজাবা। আজকে ধরো আজকে হচ্ছে কত, 11 তারিখ, 11 থেকে 18 তারিখের মধ্যে আমি কোন পড়াগুলো পড়বো, দেন 19 থেকে 25 তারিখের মধ্যে আমি কোন চ্যাপ্টার গুলো শেষ করব, এই নিয়ে একটা রাফ
হিসাব নিকাশ তোমার নিজে একটা আলাদা খাতার মধ্যে লিখবা। দেন প্রত্যেক সপ্তাহে সেই তোমার করা হিসাব নিকাশের এই পড়াটা শেষ করার চেষ্টা করবা। তাহলে তোমার সময়ের পড়া সময় শেষ হবে, তুমি কোন পড়াটা পড়তেছো সেগুলো তোমার একটা আপডেট থাকবে। এবং এক্সাম এবং কুইজ সলভের পর এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেন তোমার থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফিক্সড গোলস। যারা মূলত পড়াশোনার মধ্যে থাকে তারা এই ফিক্সড গোলস আলাদা করে করা লাগে না, তারা মাইন্ডের মধ্যে বানায় নেয় যে আজকে বা এই কয়েকদিনের মধ্যে আমি এই কয়টা চ্যাপ্টার সলভ করব, আমি এই কয়টা চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, এই কয়টা চ্যাপ্টার রিভিশন দিব। এদের মধ্যে তারা থাকে, তাই তারা বুঝতে পারে যে তাদের এখন কি করা উচিত। দেন যদি আমরা বলতে চাই কনসিস্টেন্সি, অ্যাডমিশন লাইফে তুমি ধরো একদিন টানা 10 ঘন্টা পড়লা, পরের দিন কোনো পড়াশোনাই করলা না, এরপর 2 দিন তুমি ছুটি কাটাইলা, এভাবে কখনোই কোথাও চান্স হবে না ভাই। অ্যাডমিশন লাইফ হচ্ছে পুরাপুরি একটা কনসিস্টেন্সির বিষয়। তুমি নিজের ডেডিকেশনের উপরে কতটুকু ভাবে অমল করতে পারতেছো, তুমি নিজের গোলের দিকে ততই ধাবিত হতে থাকবা। তুমি যদি কনসিস্টেন্টলি কাজ করতে থাকো তাহলে দেখা যাবে তুমি 5-6 ঘন্টা পরেও চান্স পেয়ে যাচ্ছ। তবে দেখা গেল তুমি এক সপ্তাহে 2 দিন 10 ঘন্টা পড়লা, 2 দিন পড়লা 5 ঘন্টা এবং 3 দিন পড়লেই না। এভাবে আসলে পড়াশোনা হয় না। তুমি যখন কনসিস্টেন্সির মধ্যে থাকবা তোমার মধ্যে অটোমেটিক একটা ডিসিপ্লিন বিল্ড হবে পড়াশোনার। সেই ডিসিপ্লিন থেকে দেখা যাবে তোমার পড়াশোনার স্পিডটা আরো দিন দিন বাড়তে থাকবে। সো কনসিস্টেন্সি মেনটেন করবা এবং চেষ্টা করবা অ্যাডমিশন লাইফে যাতে কখনো তুমি অসুস্থ না হও। এখন অসুস্থতা তো আল্লাহর হাতে, এ নিয়ে তো আমাদের কিছু করার নেই। তবে আমাদের নিজের ভুলের কারণে যাতে আমাদের অসুস্থ হয়ে পড়া না লাগে। কারণ অ্যাডমিশন লাইফে অসুস্থ হওয়া মানে তোমার হাত থেকে প্রায় 1 থেকে 2 সপ্তাহ অলরেডি গন। এটা কিন্তু একটা হিউজ টাইম, যেখানে তুমি টাইমই পাচ্ছ জাস্ট 3 থেকে 4 মাস। 4 মাসও না, স্পেসিফিক্যালি বলতে গেলে 3 মাস। এরপর তোমার মডেল টেস্ট দিতে দিতে এদিক ওদিক দৌড়াইতে দৌড়াইতে টাইম কখন চলে যাবে তুমি টেরও পাবা না। সো চেষ্টা করবা নিজের ভুলে যাতে অসুস্থ না হও, খেলাধুলা অ্যাভয়েড করার চেষ্টা করবা। দেন ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা আইসক্রিম এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা যাতে তোমার ঠান্ডা না লাগে, জ্বর সর্দি কাশি না হয়। দেন আমাদের লাস্ট টপিক অর্থাৎ স্টে মোটিভেটেড। এটার আমি এতগুলো রাইট ক্যান দিচ্ছি, আশা করে বুঝতে পারছো। মোটিভেশন ইজ দ্য কি ভাই। তুমি তোমার লাইফে এমন কোনো কাজ নেই যেটা তুমি মোটিভেশন ছাড়া করতে পারবা। হয়তো তুমি নিজেকে একটা রোবট বানাই কাজ করতে পারবা, তবে সেটা লং লাস্ট করবে না। তুমি অ্যাডমিশন লাইফের শুরু থেকে যদি নিজের উপরে মোটিভেটেড থাকো যে না আমার দ্বারা পসিবল, তাহলে তুমি যদি সেই মোটিভেশনটা ধরে সামনে আগাইতে থাকো, অবভিয়াসলি তুমি কোনো না কোনো জায়গায় চান্স পাবা। যেহেতু তুমি একটা মাইন্ডসেট তৈরি করছো এবং সেই মাইন্ডসেট অনুযায়ী চলছো, তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। তবে তুমি যদি শুরু থেকেই আমি এটা পারবো, তো আমি কি বুয়েটে চান্স পাবো, আমার দ্বারা কি ঢাবির একটা সিট দখল করা পসিবল, যদি তুমি এরকম মেন্টালিটি নিয়ে থাকো, তাহলে তোমার এই ওভার থিঙ্কিং, তোমার এই মোটিভেটেড না থাকা, তোমার আলটিমেটলি তুমি যদি চান্স পেয়েও চান্স পাওয়ার একটা চান্স থাকতো, সেই চান্সটাকেও মেরে ফেলবে। সো তুমি চেষ্টা করবা সবসময় মোটিভেটেড থাকা। একজন মানুষের পক্ষে সবকিছু পসিবল যদি সে কনসিস্টেন্ট থাকে, মোটিভেটেড থাকে এবং সে একজন সৎ উদ্দেশ্য নিয়ে আগায়। সো অবশ্যই সবসময় মোটিভেটেড থাকবা, কখনোই এটা ভাববা না যে আমার দ্বারা পসিবল না। দেন আমরা আসি কি যা করা যাবে না। প্রথমত টাইম ওয়েস্ট, এটা নিয়ে আমার তোমাদের বলার কোনো কিছু নেই, কারণ এটা সম্পর্কে তোমরা আগে পরিচিত। তোমরা যেহেতু জেন জি, আমিও জেন জি, জাস্ট তোমাদের থেকে 1 বছরের বড়, তো এভাবে কথা বলার কিছু নাই গেছে। সো আমি নিজেও কিন্তু টাইম ওয়েস্ট করছি, এমন না যে আমি করি নাই। আমি এখানে সেই সকলগুলা ভুলগুলা মার্ক করতেছি যেগুলা আমার নিজের ভুল হয়েছিল, যার ফলে আমি আমার স্বপ্নের ক্যাম্পাস বুয়েটে চান্স পেতে পারিনি। আমি বুয়েটের প্রিলিটে টিকছিলাম, তবে রিটেনে বাদ পড়ছি আমার কিছু ভুলের কারণে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার আরো বেশ কয়েকটা ভার্সিটিতে চান্স হয়েছিল এবং ফাইনালি আমি বুটেক্সে যাওয়ার ডিসিশন নিছি এবং আমি ঢাবিতেও একটা সিট দখল করার সৌভাগ্য হয়েছিল আল্লাহর রহমতে। এখন কথা হচ্ছে, টাইম ওয়েস্ট করলে তোমার আলটিমেটলি পারফরমেন্স ডাউন হতে থাকবে। তোমার অ্যাডমিশন জার্নিতে অলরেডি তোমার কাছে অনেক কম টাইম। যেই সিলেবাস কভার করার জন্য তুমি প্রায় 1.5 বছর পাইছিলা, সেটার জন্য তুমি অলরেডি কত পাবা? 3 মাস। সো প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট, টাইম ওয়েস্ট করা যাবে না। প্লাস এর সাথে আসে গ্যাপ। এই গ্যাপ নিয়ে আমি আগেই বলছি, অসুস্থ হওয়া, ঘুরতে যাওয়া। ধরো তোমার মামার মামার বিয়ে খেতে গেলা, এখন তোমার মামার বিয়ে খেতে গিয়ে তুমি 1 সপ্তাহ নষ্ট করে ফেললা। এই গ্যাপ তুমি কখনোই কভার করতে পারবা না ভাই, কারণ একটা পড়ালেখার ফ্লোতে ছিল তুমি, তোমার ফ্লোটা নষ্ট হয়েছে। এখন সেই ফ্লো 1 সপ্তাহ বা 2 সপ্তাহে কি 1 মাসেও কভার করা অনেক কষ্টকর হয়ে যাবে। সো চেষ্টা করবা পড়াশোনার ফ্লোতে থাকতে অলওয়েজ এবং বড় বড় গ্যাপগুলো অ্যাভয়েড করতে। দেন রিভিশন না দেওয়া। তুমি ধরো একটা চ্যাপ্টার শেষ করলা, ধরো তুমি ভেক্টর চ্যাপ্টারটা শেষ করলা, এখন এই চ্যাপ্টার শেষ করছো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেছে, তুমি এই চ্যাপ্টারটা আর ধরলা না।
তুমি বসে আসছো কবে আমার সিলেবাস শেষ হবে, তারপর আমি সব একসাথে রিভিশন দিব। রিভিশন এরকম টাইম ধরে বেঁধে দেওয়া যায় না ভাই। রিভিশন দিতে হবে, তুমি ধরো একটা চ্যাপ্টার শেষ করছো, তুমি 2 দিন পর রিভিশন দাও, তুমি 1 সপ্তাহ পর রিভিশন দাও। তবে তোমার রিভিশনের মধ্যে থাকতে হবে। যখন একটা চ্যাপ্টার শেষ করার পর তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ পার করলা, ততক্ষণে তোমার মাথায় অলরেডি আরো 2-3টা চ্যাপ্টার ঢুকছে। আগের চ্যাপ্টারের থিওরিগুলো তুমি অলরেডি ভুলতে শুরু করছো। তখন যদি তুমি এটা একবার রিভিশন দাও, তখন তোমার মাথায় এগুলো আবার রিজেনারেট করবে। 1 সপ্তাহ পর তুমি আবার রিভিশন দাও। একটা জিনিস তুমি যতবার রিভিশন দিবা, ততবার সেটা তোমার লং টার্ম মেমোরিতে সেভ হতে থাকবে। অর্থাৎ তুমি সেটা ভুলে যাওয়ার চান্স তত কমতে থাকবে। চেষ্টা করবা বেশি বেশি করে রিভিশন দেওয়ার। এরপর প্র্যাকটিস না করা। এই প্রবণতাটা আমাদের মধ্যে, বিশেষ করে লকডাউনের পরে আমরা যেই কয়েকটা ব্যাচ আছে তাদের মধ্যে দেখা যায়। বর্তমানে অনলাইনে হিউজ পরিমাণে প্ল্যাটফর্ম অ্যাভেলেবল। ইভেন অফলাইনে অনেকে কি করে, আমরা যাই, গিয়ে ক্লাস করি, থিওরি পড়ি, দেন আমরা জাস্ট কয়েকটা পেজ উল্টে দেখি, আরে এই চ্যাপ্টার তো আমি পারবো সোজা। ফলে আমরা ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন প্র্যাকটিস না করে এই চ্যাপ্টার স্কিপ করে চলে যাই। তবে দেখা যায় যখন এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে, আমরা এক্স্যাক্টলি এই চ্যাপ্টার থেকে আমি পারি না, যেটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়েছিল। কারণ এই চ্যাপ্টার থেকে আমার প্রপার রিভিশন নাই, প্লাস প্রপার প্র্যাকটিস নেই। আমি এই চ্যাপ্টার টোটালি প্রপারলি প্র্যাকটিস করিনি, যার ফলে আমি কোশ্চেন প্যাটার্ন ধরতে পারিনি, কোনগুলো ইম্পর্টেন্ট ম্যাথ ওগুলা বুঝতে পারিনি। আলটিমেটলি আমি আমার অ্যাডমিশন লাইফে একটা কারণে নিজের গোল থেকে পিছাই যেতে পারি, সেটা হচ্ছে প্র্যাকটিস না করা। অ্যাডমিশনের মধ্যে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি তোমার গোলের দিকে তত ধাবিত হইতে থাকবা। এই নিয়ে একটু আগেই কথা বলছি, ওভার থিঙ্কিং, যেটা নিয়ে আমি আগেই কথা বললাম যে অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে ভাইয়া আমি কি চান্স পাবো, আমার কি দ্বারা কি বুয়েট সম্ভব। তো কথা হচ্ছে, তুমি ততদিন পর্যন্ত চান্স পাবা না যতদিন না তুমি নিজেকেই বিশ্বাস করে দিতে পারো। ধরো তুমি নিজেই নিজের প্রতি বিশ্বাস নেই যে আমি চান্স পাইতে পারি, তাহলে তুমি অন্যদের কেমনে বিশ্বাস করাবা ভাই? তুমি যদি তোমার উপরে বিশ্বাস না রাখতে পারো, তাহলে তোমার উপরে কেউ বিশ্বাস রাখবে না। তোমার নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে, এবং সেই আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নিয়ে নিয়ে আগায় যেতে হবে। তোমার জার্নিটা তোমারই তৈরি করতে হবে, তোমার জার্নিটা অন্য কেউ করে দিবে না। সো ওভার থিঙ্ক করার কোনো ব্যাপার নেই। নিজের মতো তুমি আগাইতে থাকবা, নিজের গোলস নিজে অ্যাচিভ করতে থাকবা। আস্তে আস্তে ধারাবাহিকভাবে যাবা, দেখবা তোমার জন্য ভালো কিছুই আছে ইনশাল্লাহ। এবং আমরা আমাদের আজকে লাস্ট টপিকে চলে আসছি, সুইচিং গোলস। অনেকে কি করে, 2 মাস ধরো তুমি অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলা, দেন তোমার মনে হলো না ইঞ্জিনিয়ারিং তো আমার দ্বারা হবে না, দেন তুমি ভার্সিটিতে মুভ করলা। এটা যে কত বড় একটা রং মুভ, এটা আমি কাউকে বুঝাইতে পারবো না। কারণ তুমি একটা লাইনে অলরেডি 2 মাস ধরে আসো, এখন তুমি এখান থেকে সরে যেতে চাইতেছো কেন? কারণ তোমার মনে হচ্ছে তুমি পারবা না। আরে ভাই, তুমি এখান থেকে যাওয়া, তুমি কি দেখতেছো তুমি ওই লাইনটা কভার করার জন্য কতটুকু পাচ্ছ? তুমি ধরো 3 মাসে 2 মাসে ইঞ্জিনিয়ারিং করলা, 1 মাসে তুমি ভার্সিটি কভার দিতে পারবা? সাপোজ ধরে নাও সেম সেম পড়াশোনা, তবে মেডিকেল থেকে ভার্সিটি এবং ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং, অবশ্যই এদের মধ্যে ডিফারেন্স আছে। ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর আছে, মেডিকেল ভার্সিটিতে ক্যালকুলেটর নেই। ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি নেই, মেডিকেল ভার্সিটিতে বায়োলজি আছে। সো সুইচিংটা অনেক বড় একটা প্যারা অ্যাডমিশন। এটা হয়তো আমরা ফেস করি না অথবা রিকগনিশন দিই না, তবে এটা আসলেই একটা হিউজ লেভেলের আমাদের চান্সের মধ্যে একটা অবস্টেকল তৈরি করতে পারে। সো প্রথম থেকে একটা গোল নিয়ে আগাবা যে আমি হয়তো ইঞ্জিনিয়ারিং এ পড়বো, না হলে যদি তোমার শুরুতেই মনে হয় না আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং পসিবল না, জোর করে সেটা নিতে যাও না। তোমার যদি মনে হয় তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে ভালো করতে পারতা, তাহলে ভার্সিটি প্রিপারেশন নাও। ফ্যামিলির চাপে কিংবা নিজের ওভার কনফিডেন্সে কখনোই এমন কিছু চুজ করবা না যেটা তোমার জন্য ফিউচারে একটা অবস্টেকল তৈরি করতে পারে। সো আমার লাস্ট সাজেশন থাকবে, তোমরা এই প্রত্যেকটা বিষয় মানবা, এই প্রত্যেকটা সাজেশন মানবে, এবং নিজেদের থেকেও তোমাদের এক্সট্রা কয়েকটা ধারণা থাকতে পারে। আমি তোমাদের থেকে জাস্ট 1 বছরের সিনিয়র, অর্থাৎ ভার্সিটিতে আসলে তোমরা আমাকে ইমিডিয়েট সিনিয়র হিসেবে পাবা। সো তোমরা, আমি যেই সিলেবাসে পরীক্ষা দিছিলাম তোমরাও সেই সিলেবাসে পরীক্ষা দিবা। সো আমি যেই ভুলগুলো করছিলাম সেগুলো যাতে তোমরা না করো, সেই জন্যই মূলত আমি আজকের এই ভিডিওটা বানাইলাম। নর্মালি এরকম টাইপের গাইডলাইন তুমি হয়তো একেবারে সিনিয়র 5-6 বছরের অভিজ্ঞতা আছে এমন কোনো টিচারের থেকে শুনবা। তবে আমি একজন বড় ভাই হিসেবে, আমি নিজে যেই ভুলগুলা করে আসছি, আমি নিজে যেই ওয়ারটাকে শেষ করে আসছি, তো সেই ওয়ারে তোমরা কিভাবে বিজয় হতে পারবা, তোমরা কিভাবে সেখান থেকে একটা ফলাফল, একটা ভালো ফলাফল নিয়ে বের হতে পারবা, সেটা ইনশিওর করার জন্য আমি চেষ্টা করলাম আমার জার্নি শেয়ার করার, এবং আমার ভুলগুলা কারেক্ট করে আমি যেগুলা ফলো করছি সেই টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের সবার জন্য শুভকামনা। তোমরা যে যেই লাইনে পড়তে চাও, বুয়েট, মেডিকেল, ঢাবি, ইঞ্জিনিয়ারিং, আশা করি তোমাদের সকলের গোল পূরণ হোক এবং তোমরা একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারো। আজকের জন্য এটুকুই। আশা করি তোমরা নিজেদের জার্নিতে কনসিস্টেন্ট থাকবা, আত্মবিশ্বাসী থাকবা এবং সবসময় আল্লাহকে মনে করবা। সবাইকে আসসালামু আলাইকুম।